ঈদ মোবারক। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আলিনা। আর আমার সাথে আজকে আমাদের ঈদের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে আছেন এ সময়ের অত্যন্ত গুণী অভিনেতা, যাকে আমরা বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে ক্যামেরায় পেয়েছি, পর্দায় পেয়েছি, তবে গতানুগতিক চরিত্রে কিন্তু পাইনি বললেই চলে। প্রতিবারই তিনি হাজির হন নিজের ভিন্ন কোনো চরিত্র নিয়ে, ভিন্ন আঙ্গিকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এ সময়ের অত্যন্ত গুণী অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আপনাকে আছেন? অনেক ভালো আছি। আর ঈদের সময়টাতে আপনাকে পেয়ে তো আসলে ভালো লাগাটা অনেক গুণ বেড়ে গেল। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, ঈদের শুভেচ্ছা। একদম ঈদের সময়টার কথাই যদি একটু জানতে চাই, ঈদ কেমন কাটে আসলে, কি করেন, কি করবেন, প্ল্যান কি এবার? ঈদ তো আসলে আমার কাছে ঈদ আগে অনেক ভালো কাটতো। যবে থেকে ফোন এসছে তবে থেকে ঈদ আর ভালো কাটে না। সময়টা ভাগাভাগি হয়ে যায়। ভাগাভাগি হয়েছে কি, ম্যাক্সিমাম সময়টা সব ফোন নিয়ে নেয়। ইদানিং সবার মধ্যে এক ধরনের ওই যে ফোনে থাকার টেন্ডেন্সি তো। তবে আমি খুব নস্টালজিক থাকি আমার বাগেরহাটে। আমি যেহেতু বাগেরহাটেই যাই, আমি সবসময় বাবা মার সঙ্গে, বোন, দুলাভাই, ভাগ্নে, ভাগ্নি ওদের সঙ্গে ঈদটা করতে পছন্দ করি। বন্ধুরা অনেকে ওখানে আসে ঈদের সময়, এখন তো থাকে না অনেকেই, সবাই ব্যস্ত, তো দেখা হয় অনেকের সঙ্গে। তো ওই যে সময়টা আমি পার করেছি এর আগে ঈদে, যে সবাই একসঙ্গে নামাজ পড়তে যাওয়া, তারপরে কোরবানির সময় হলে বিভিন্ন বাসায় গিয়ে দাওয়াত খাওয়া, এটা দারুণ মানে ওই সময়গুলো আমি খুব মিস করি। যে সময়টা ফোন ছিল না, কিন্তু আমরা সবাই জানতাম কখন কোথায় উপস্থিত হতে হবে। কাউকে ফোন দিয়ে বলতে হতো না, মনের টানে বোঝা যেত কে কোথায় কখন থাকবে। এবং আমাদের প্রত্যেকের বাসায়, বিলিভ মি, আমাদের প্রত্যেকের বাসায় রান্না করা, বেশি করে রান্না করা হতো। হ্যাঁ, আমার বাড়িতে, আমার আরেক বন্ধুর বাড়িতে, তার আমাদের আরেক বন্ধু, মানে সব বন্ধুদের বাড়িতে বেশি করে রান্না হতো, কারণ কেউ জানতো না যে আমরা কয়জন আসবে, কয়জন এবং কার বাসায় কখন যাব, সবাই প্রিপেয়ার্ড থাকতো। এটা ঈদের মজা আসলে। ফোন একটা বিষয় মনে হয় যে মানে অপেক্ষা, যে একটা মজা, অপেক্ষার মজাটা নষ্ট করে দিয়েছে ফোন। এখন আর অপেক্ষা করতে হয় না। এত বেশি ব্যক্তি কেন্দ্রিক করে ফেলছে এই ফোনটা বা সোশ্যাল মিডিয়াটা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এখানে এখন আমরা সব কিছু ফোনে চাই, এক জায়গায় সবকিছু। হ্যাঁ, ফোনের মধ্যে চাই। মানে আমরা একসঙ্গে অনেকে বসে আছি, কিন্তু আপনার সঙ্গে আমার যে দারুণ একটা আলাপ হতে পারে মুখোমুখি, সেটা না হয়ে আমরা কিন্তু সবাই মাথাটা নিচু করে ফোনে থাকি। আমাদের মাথাগুলো নিচু হয়ে যাচ্ছে আর কি। এটা একটা খুবই আসলে অনেক বড় একটা কথা। আসলে আমরা আমাদের মাথা নিচু করে ফেলছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেই কথার সাথে বলতে চাই যে এখন একদম এই সময়টাতে যদি বলি, ক্যারিয়ারের এই পর্যন্ত আপনার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দরতম সময়টা কাটাচ্ছেন, আমি যদি ভুল না করি, আমার কাছে মনে হয়। আপনার কি মনে হচ্ছে? এই কথাটা আমাকে অনেকেই বলতেছেন এই সময় এসে, যে আমি বোধহয় ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছি। মানে আপনাকে একদম মনে হচ্ছে জ্বলে ওঠা, যদি বলি যে হ্যাঁ, আপনি যে পরিশ্রমটা করে আসছেন বহু বছর ধরে, সেই পরিশ্রমের একদম যোগ্য জায়গাটাতে মনে হচ্ছে যে আপনাকে আমরা পেতে শুরু করেছি। বিষয়টা আপনি কিভাবে দেখেন? পেতে শুরু করেছি শব্দটার সঙ্গে হয়তো আমি কিছুটা হলে একমত, কিন্তু আমার মনে হয় যে এটা এখন একদমই মাত্রই শুরু। আসলে আরো অনেক পথ বাকি, অনেক কিছু করার বাকি। ফিনিক্স নামে একটা পাখি আছে, যেটা পুড়ে ছাই হয়ে যায়, তারপর ওই ছাই থেকে আবার জন্ম নেয়। তা আমি আমার জীবনটাকে, আমার ক্যারিয়ারকে, আমার পুরোটাকে যদি আসলে ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি এটাকে ফিনিক্স পাখির মতো বলি আর কি, যে আমি বারবারই এভাবেই পুড়ে ছাই হয়ে গিয়েছি এবং আবার ছাই থেকে হয়তো জন্ম নিয়েছি। প্রাপ্তি শেষ হওয়ার কিছু নেই, প্রাপ্তির যাত্রাটা মাত্র শুরু আপনার কাছে মনে হয়। যতদিন ভালো কাজ করে যেতে পারবো, যতদিন দর্শক আমার চরিত্রগুলোকে মনে রাখবে, ভালোবাসবে, ততদিন বোধহয়
আমি বেঁচে থাকবো আর কি। বাহ, চমৎকার। তারপরও এই যে একটা পরিবর্তন, একটু বেশি করে পরিবর্তনটা আমাদের চোখে পড়ছে। একেবারে টানা গত 6 মাসে আপনাকে রঙিলা কিতাবে পেয়েছি, ফেউ, তারপরে সর্বশেষ গুলমোহরে একদম ভিন্ন একটা চরিত্রে, খুবই ভারিক্কি একটা চরিত্রে দেখেছি। তো যদি বলি পরপর এতগুলো কাজ করেছেন, এবং তার কিছুদিন আগে মোটামুটি বছর দেড়েক আগে আপনি বিয়েও করেছেন, তো এই বিয়ের সাথে কি এই যে সফলতা এর কি কোনো যোগ আছে কিনা? ভাগ্য খুলে গেছে আমার। এই কথাটি শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। বাহ, দারুণ। নিশ্চয়ই অর্ষাপু আমাদের প্রোগ্রাম দেখবেন, এইটা তার জন্য আমি সবসময় বলি, এটা আমি একদম ওনাকে অলওয়েজ বলি যে উনি আমার ভাগ্য, আমার সৌভাগ্য, একদমই সৌভাগ্য, আমার ভাগ্য খুলে গেছে একেবারে। তো এই যে কাজগুলো না আমি অনেক আগেই করেছি আসলে, এগুলো রিলিজ হয়তো বা এই একই টাইম লাইনে হয়েছে, যার কারণে মনে হচ্ছে যে সব একই সময় করা। যাত্রাটা শুরু হয়েছে আরো আগে। এই যেহেতু আপু আমাদের সামনে নেই, যদি একটু আপুরটা জানতে চাই যে তার আসলে কি মনে হয়, আপনি কি ফিল পান যে হ্যাঁ আপনার যেমন ভাগ্য খুলে গেছে, নিজেকে ভাগ্যবান মনে করেন, সে আসলে কি ফিল দেয় আপনাকে, আপনাকে নিয়ে তার মতামত কি? আমাকে নিয়ে উনি গর্ববোধ করেন আসলে, সেটা আমাকেও এক ধরনের অদ্ভুত ভালো লাগার অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যায়। ফ্যামিলি যখন আপনাকে নিয়ে গর্ববোধ করবে, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, এর থেকে সৌভাগ্য কি হতে পারে বলেন? পৃথিবীর যত প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি বোধহয় এটা যখন পরিবার থেকে আসে। একদম। এবং এই যে সুন্দর করে বলছিলেন উনি আমাকে উৎসাহ দেন, মানে এই সম্পর্কটা নিয়ে আমি আর ডিটেইলে আর যাচ্ছি না, কিন্তু এটাও বেশ চমৎকার যে আপনি করে বলছেন আপনার সহধর্মিণীকে, নিশ্চয়ই এটার মধ্যেও আপনার একটা দর্শন বা একটা ব্যাপার আছে। এটা দেখেন, সম্মান করার ব্যাপার আছে, কিন্তু আমি যদি আপনি বলছি বলি যে সম্মান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এটা একদমই না। এটা নিয়ে ওই যে কিছুদিন আগেই অনেকে অনেক ধরনের কথা বলছিলেন। দেখেন, আমি যদি ওনাকে সম্মান করি ব্যক্তি হিসেবে, আমি যদি ওনাকে সম্মান করি ওনার একজন অভিনয় শিল্পী হিসেবে, এটা আমি সম্মানটা করতে পারলে আমি সম্মানটা পাব। কিন্তু আমি যদি না করি, আমরা সবাই শুধু চাই, কিন্তু যেটা চাই সেটা আসলে আমি করি না, নিজে করি কিনা এটা ভাবি না, যে আমি যেটা চাচ্ছি আরেকজনকে দিচ্ছি কিনা। খুবই আসলে এই ছোট ছোট কথাগুলো, দর্শনগুলো যদি আমরা নিজের জীবনে ধারণ করি, মনে হয় আমাদের জীবন অনেক সুন্দর হতে পারে। হওয়া উচিত। এরকম প্রচুর দর্শন তো আমাদের আশেপাশে সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়, প্রকৃতির মধ্যে, আমাদের এই পুরো সৃষ্টির মধ্যে দর্শন আছে। আমরা একটু দুর্ভাগ্যা জাতি আমরা, যে আমরা কোনো জাতীয়ভাবে কোনো দর্শনকে আসলে গ্রহণ করতে পারিনি কখনো, নিতে চাইও না। আমরা সবসময় নিজেদেরকে এত বেশি সুপিরিয়র মনে করি, ওটা আমাদের জন্য খারাপ। কিন্তু আমাদের বোধহয় অনেক মানুষ আছেন সেই পর্যায়ের গুণী মানুষ, যাদেরকে আমরা যদি একজনকেও অনুকরণ করতে পারি বা তার কোনো কিছু ধারণ করতে পারি, আমরা মনে হয় অনেক এগিয়ে যাব। আমাদের এমন অনেক জাতীয় পার্সোনালিটি আছেন নিশ্চয়ই। শুধু লালনের দর্শনটাই ধরেন না, তার ওই নিগূঢ় তত্ত্ব, এই যে মানে কাউকে অসম্মান না করা, কাউকে কষ্ট না দেওয়া, সবাই মিলেমিশে থাকা, ভাগ করে খাওয়া, এই যে ধরেন আমাদের নামাজ যখন পড়ি আমরা কাতার বেঁধে, কাতারটা কেন? তুমি যেই হও না কেন, এই যে ইকুইটি, সমতাটা কখন হয়? আপনিও আম খাবেন এই গাছের, আমিও আম খাবো এই গাছের, তাহলে হলো আমাদের সমান অধিকার। কিন্তু আমার হাইট 6 ফিট, আপনার হাইট 5 ফিট 4, তাহলে তো এটা সমতা হলো না। তাহলে আপনার পায়ের নিচে যদি আমি 8 ফিটের একটা টুল দিয়ে দেই, তখন সেটা সমতা। বাহ বাহ, একদম। এই জিনিসটা নিয়ে আমরা চারপাশে অনেক বিভেদ দেখি, যে সম অধিকার আসলে কি। এভাবে যদি ভাবা যায়, তখনই হচ্ছে যে সম অধিকারের সংজ্ঞাটা আমরা পেয়ে যাই। সহজ সম অধিকার মানে অর্ধেক না, যে পিছিয়ে আছে তাকে একটু সামনে নিয়ে আসা, তাকে দিয়ে দিতে হবে, একটু এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জটিল করে ভাবি, তো সহজ করলে বিষয়টা সহজ। একদম একদম, এইভাবে ভাবতে পারলে আসলে বিষয়গুলো এত জটিল, এত শ্রেণীভেদও থাকে না নিশ্চয়ই।
আবার একটু কাজের জায়গাতে যাই, যদি একদম রিসেন্ট 3টা কাজ নিয়ে বলতে চাই। আমাদের একটা কাজ আপনি করেছেন পরিমণির সাথে। তিনি নিঃসন্দেহে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একজন মানুষ, অভিনেত্রী। তবে তার কাজ নিয়ে যতটা তিনি আলোচনায় থাকেন, মাঝে মাঝে সমালোচিতও হয়ে যান। তার সাথে যখন কাজ করতে গেলেন আপনি, আপনার আসলে কেমন লেগেছে, অভিজ্ঞতা কি? আমি কখনো মানুষকে তার ব্যক্তিগত জীবন দিয়ে যাচাই করি না, বাছাই করি না বা বিচার করি না। আমি যে আমাদের জাতি তো এখন আমাদের জাতিতে সবাই বিচারক, সবাই বিচার করে এবং একটা বিচার দিয়ে দেয়, রায় দিয়ে দেয়। এবং রায় দেওয়ার ওপেন জায়গা হচ্ছে আমাদের ফেসবুক। এটা খুব খারাপ অভ্যাস যে অন্যদেরকে এভাবে বিচার করা। মনে হচ্ছে যে আমি একটা পকেটে হাতুড়ি নিয়ে ঘুরতেছি, আমি অর্ডার আমি রায় দিয়ে দিলাম, এবং আমি না বুঝে না জেনে এবং আমার ওই পরিমাণ ক্যালিবার আছে কিনা সেটা না যাচাই করে, নিজেকে না যাচাই করে আরেকজনকে বিচার করে দিচ্ছি। এটাতে আমি কখনোই যাই না, এবং ব্যক্তিগত জীবন নিয়ে তো অবশ্যই না। শিল্পী তার বিচার তার কাজে, তার পরিচয় তার কাজে, কাজ কি যেটা আমরা দেখি। এছাড়া ব্যক্তিগত জীবনের কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে এটা আমার মনে হয় এটা শুধুমাত্র আমাদের অনেক সময় আছে হাতে, তাই আমরা কনসার্ন। এত আমাদের কাজ কম, বেকারত্ব বেশি, কাজ কম, মানুষ কাজের চেয়ে বেশি অন্যের বিষয়ে আগ্রহী থাকে। একদম ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, মানে পরিমণির সঙ্গে কাজ করতে গিয়ে আমার ন্যূনতম কোনো ধরনের কোনো আলাদা ভাবনা চিন্তা তৈরি হয়নি বা আসেওনি। একজন অভিনেত্রীর সাথে আপনি আমি কাজ করছি, উনি যে ক্যারেক্টারটা করছেন সুপ্তি, আমি করছি প্রদীপ, ওইটাই ইম্পর্টেন্ট। ওই ক্যারেক্টারের জার্নিটাই আমরা আসলে এই পুরো সময়টাতে, শুটিং টাইমলাইনটাতে আমরা ছিলাম, এবং এর বাইরে আমাদের সঙ্গে খুব যে আলাপ হয়েছে সেটাও নয়। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে আমাদের কাজটুকু করে গিয়েছি, এবং সেটার অভিজ্ঞতা খুব ভালো। উনি খুব ভালো, উনি খুব ট্যালেন্টেড আর্টিস্ট, উনি খুবই দারুণ এক্সপ্রেশনস। আমি এটা সবসময় বলেছি যে একটা ক্লোজ শট দিতে গেলে উনি যদি সামনে না থাকেন তাহলে ওনার অনুপস্থিতিটা অনুভব করা যায়। তার মানে তিনি ম্যাটার করেন তার কাজের মাধ্যমে। তার মানে উনি যদি অ্যাকশনটা দিতেন তাহলে আমার পারফরম্যান্সটা আরো ভালো হতো। আসলে হয়তো উনি যেটা হয় যে অনেক কাজ করেন, অনেক কিছু নিয়ে তিনি আলোচনায় সমালোচনায় থাকেন, এই জন্য তার অভিনয়ে যে সত্তাটা সেটা নিয়ে অনেকে দ্বিধায় ভোগে। কিন্তু শুধু দু একটা কাজ দিয়েই হয়তোবা তার অভিনয়ের জায়গাটা আসলে তিনি প্রমাণ করেছেন। নিশ্চয়ই আপনিও বললেন সেটাই। আমি গুলমোহরের কাহিনীটাকে ধরে যদি একটু বলতে চাই, একটা পরিবার, পাপ, তাদের প্রায়শ্চিত্ত, এরকমই একটা গল্প নিয়ে। তো আমি যদি একটু বাস্তব জীবনে বলতে চাই, আপনার কখনো চোখ বন্ধ করলে কোনো পাপের কথা মনে হয় যে আমি এটা আমাকে সবসময় তাড়া করে? অনেক কর্ম আছে। দেখেন, জীবনে আপনি আজকে যে ভুলটা করলেন সেটা যখন বুঝতে পারবেন যে আপনি এটা ভুল করেছেন, তাহলে আপনি পরের বার এই ভুলটা করবেন না, নতুন একটা ভুল করবেন। তারপরের বার ওটা করবেন না, নতুন আরেকটা করবেন, কিন্তু এটা করবেন না। একসময় ভুলের মাত্রাটা কমে আসবে। সুতরাং ভুল করা ভালো, পাপ আবার আলাদা জিনিস। আপনি যদি একটা কিছু করে ফেলেছেন, মনে হলো এটা ভুল, ওই ভুলটা আবার করে ফেললেন, তাহলে এটা হয়ে যাবে অন্যায়। কিন্তু ওই অন্যায়টা আবার আপনি করলেন, তখন এটা পাপ হয়ে যাবে। পাপের সংখ্যা আমার জীবনে কতটা, আমি এখনো আসলে সেটাকে খুঁজে বেড়াই। আমার ভুল আছে অনেক জীবনে, অন্যায় আমি করেছি কিনা আমি এখনো খুঁজি। হয়তোবা আমার কাছে না থাকলে অন্য অনেকের কাছে হয়তো মনে হতে পারে অন্যায়, কিন্তু আমার এই জ্ঞাত বা অজ্ঞাত সমস্ত ধরনের ভুল, অন্যায় এবং পাপের জন্য আমি প্রতিনিয়ত আমার নিজেকে প্রতিদিন অন্তত ঘুমাতে যাওয়ার আগে হলো একবার আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করান নিজের কাছে নিজেকে। একবার নিজেকে আমি জিজ্ঞেসটা করে নেই আসলে যে আমি কি এখন এই মুহূর্তে দোজকে আছি, না আমি এই মুহূর্তে বেহেশতে আছি। যদি আমাকে পীড়া দেয় ভেতরে, তার মানে আমি এখন দোজকে আছি। যদি আমার কাছে শান্তি আছে, তার মানে আমি বেহেশতে আছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের সুরাসুর। খুব ছোট ছোট অনুভূতি, দর্শন, কিন্তু পুরো জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যাত্রায়, এই কাজের যাত্রায় অনেকগুলো কাজ করেছেন, এক একজন মানুষের চরিত্র হয়ে নিজেকে উপস্থাপন করেছেন। দর্শকের ভালো লাগা আমরা বিভিন্ন সময় দেখে থাকি, কিন্তু আপনার কাছে জানতে চাই যে আপনার সবচেয়ে কাছের চরিত্র কাকে মনে হয়েছে? প্রত্যেকটা চরিত্র করতে গিয়ে তো আসলে ওর সঙ্গে তো আমার একটা ক্লোজ
ইন্টিমেট রিলেশনশিপ করতেই হয়েছে ক্যারেক্টারের সঙ্গে। যদি আমার ওই রিলেশনশিপ না হয় তাহলে তো আসলে আমি ক্যারেক্টারটাকে পোর্ট্রে করতে পারবো না, সেটা অসুবিধা হয়। সেই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারই আমার জন্য ভেরি, মানে এটা অনেকটা কনসিভ করার মতো আর কি। আচ্ছা আচ্ছা। কনসিভ করার মতো, এটা ক্রিয়েশনের আনন্দের মতো। প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা কাজ আসলে আমার ওই সন্তানের মতো, বেড়ে ওঠার মতো। ওইটাকে এই ক্লাসিফাই সন্তানদের মতোই আসলে করা যায়, বিভেদ তৈরি করতে করা পারে। যাবে না এখানে। একদম যদি কোনো স্পেসিফিক কোনো চরিত্রে আসলে কাজ করার ইচ্ছে আছে কিনা, অনেক অনেক চরিত্র যদি আছে। একটা চরিত্রের নাম জানতে চাই। আমার যেমন জোকারের মতো একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছে আছে, মানে এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর, এই কাইন্ড অফ সাঁতারের মাধ্যমে বিষয়গুলো। বিশেষ করে হেথ লেজারের পোর্ট্রেয়ালটা দেখার পরে আমার আরও এটা মনে হয়েছে, এবং ওয়াকিন ফিনিক্সেরটা দেখার পরে আমার আবারও মনে হয়েছে যে আমাদের দেশে আমাদের গল্পগুলো কোথায় জানে হারায় যাচ্ছে, এবং আমাদের চরিত্রগুলো হারায় যাচ্ছে। আমাদের চরিত্র না, আমরা যে চরিত্রগুলো দেখি সেই সমস্ত চরিত্র ধার করা চরিত্র। এগুলো আমরা তামিলে দেখেছি, তেলেগুতে দেখেছি, মালায়ালামে দেখেছি, কলকাতায় দেখেছি, আমরা আমাদের এখানেও দেখছি। আমাদের একদম একেবারে নিজস্ব যে নিজস্ব, আমাদের আমাদের বাংলাদেশের স্বাধীনতার বয়স হয়তো বা 54 বছর হতে পারে, তাদের কিন্তু সংস্কৃতি শিল্প সাহিত্যের বয়স তো অনেক 2500 বছরেরও বেশি পুরনো সংস্কৃতি আমরা বহন করছি। আমরা জাতিগতভাবে এখনো আমাদের বাঙালি সংস্কৃতিকে চিনতে বা বুঝে উঠতে এখনো প্রপারলি পারিনি, বা আমাদের যে জেনারেশনস তারা এখনো জানে না যে আমরা একটা মিক্স কালচারাল ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি। স্পেসিফিক আমাদের বেঙ্গলি কালচার বা বেঙ্গলি লিটারেচার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্পর্ক তেমন একটা নেই। বেঙ্গলি লিটারেচারের মধ্যে অনেক ক্যারেক্টার আছে যেগুলো, যেমন আপনার আমার খোয়াবনামা যদি কেউ কখনো বানায়, বা সেলিম আল দীনের একটা দারুণ লেখা আছে স্বর্ণবোয়াল, ওটা তীরমন ক্যারেক্টার আমার খুব পছন্দ। কেরামত মঙ্গলের কেরামত আমার খুব পছন্দ। এরকম আরো অসংখ্য। এই যে পছন্দের আছে। ক্যারেক্টারগুলোর কথা বললেন, আমরা মঞ্চে হয়তো তাদেরকে দেখি, কিন্তু বড় পর্দায় খুব কম চরিত্রের সাথে আমাদের পরিচয় ঘটেছে, যেটা আপনি সেটাই বোধহয় আপনার সেই আক্ষেপটাই জানালেন যে এদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, মানে এটা এটা তো পড়েই নাই কত যারা ধরেন আগে তো ইয়ে হতো, এটা যারা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করতেন, চর্চা, আমি বারবার চর্চা শব্দটা ব্যবহার করবো কারণ চর্চাটা নেই, আমাদের চর্চাটা কমে গেছে। রেওয়াজের শব্দ এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, কবিতার আবৃত্তি ওই না, আগে ঘরে ঘরে পাওয়া যেত, বা দলীয়ভাবে যে যৌথ চর্চা হতো, সেগুলো আসলে আগে যারা থিয়েটার করতো তারা এক্সিবিশন দেখতে যেত, যারা এক্সিবিশন করতো তারা থিয়েটার দেখতে আসতো, যারা সিনেমা বানাতো তারা থিয়েটার দেখতে যেত, এক্সিবিশন দেখতে যেত, মিউজিক্যাল প্রোগ্রামে যেত। এখন যায় না, সুতরাং দরকার পড়ছে না, ওই অন্য কিছু দেখে হচ্ছে। তো এইগুলো আমাদের এই যে চর্চা, আমাদের চর্চায় ফিরতে হবে, আমাদেরকে চর্চায় ফিরতে হবে। একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব যদি করা পসিবল হয়, তাহলে আমার মনে হয় যে এই দেশটাকে শান্তিতে আনতে পারে কিন্তু আসলেই শুধুমাত্র যারা শিল্প সাহিত্য সংস্কৃতির লোক আছে তারা ছাড়া পারবে না। কেন পারবে না জানেন? বাকি সবাই বিভক্ত বিভিন্ন জিনিসে, কেউ ধর্মে বিভক্ত, কেউ জাতে বিভক্ত, কেউ দলে বিভক্ত, কেউ আসেন ব্যবসা করতে, কেউ ব্যবসা, বিভিন্ন মৌসুমী ব্যবসা করতেও আসেন। কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যারা করে তাদেরকে আপনি কখনো পাবেন না যে তারা কারো ক্ষতি করছে। আচ্ছা, আমি একটু ব্যবসার কথা আসলো বা সেই জায়গা থেকে একটু বলতে যাচ্ছি যে এখন আমরা বেশ কয়েক বছর ধরেই ঈদ আসলে একটা জমজমাট একটা ব্যাপার হয়, সিনেমাগুলো নিয়ে খুব দর্শকরাও ভিড়ছে সিনেমা হলে, এবং সবার একটা উৎসব ব্যাপার মনে হচ্ছে। ব্যাপারটা ডেফিনেটলি খুবই আনন্দের আমাদের জন্য, কিন্তু এই যে ঈদের পরেই আবার ঝিমিয়ে যাচ্ছে, সারা বছর জুড়ে আর কোনো আমরা সারা শব্দ পাচ্ছি না, কিন্তু নীরবে আমরা দেখি যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, যেটা আমরা ওটিটিতে দেখি। তো এই জায়গাটা আসলে আপনার শিল্পী হিসেবে কি মনে হচ্ছে, এখানে দায় প্রডিউসারদের বা ডিরেক্টরদের, তাদেরকে এই জায়গাটা একটু সারা বছর ব্যাপী কিছু ভাবা উচিত কিনা? ডেফিনেটলি উচিত। যদি আসলেই প্রকৃতভাবে কেউ ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার তো এটা করা উচিত। যদি আসলেই কেউ প্রকৃত অর্থে সিনেমাকে নিয়ে বিশ্ব দরবারে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে ভাবা উচিত। শুধু ঈদ মানেই যে সিনেমার উৎসব হবে এরকম নয়, এটা সব সময় চলতে হবে। এবং শুধু তাই নয়, যারা এখন
নীতি নির্ধারণী পর্যায়ে আছে। বিশেষ করে আমি এটা একদম অন ক্যামেরা আমি আমার শ্রদ্ধেয় ফারুকী ভাইকে অনুরোধও করতে চাই যে আপনি যদি স্টেপ নেন, পদক্ষেপ নেন, বাংলাদেশের 64টা জেলায় অন্তত 64টা সিনেপ্লেক্স বানান, একটু ছোট করে হলেও বানান, অল্প সিটের হলেও বানান, দরকার হলে প্রত্যেকটা শিল্পকলায় একটা করে সিনেপ্লেক্স করে দেন বা একটা জায়গা বানায় দেন, তাহলে দেখবেন এই সিনেমার ব্যবসা অন্য জায়গায় চলে গেছে। তাহলেই তো হয়ে যায়। মানুষের সিনেমা দেখার আগ্রহ আছে, সেটা ঈদে বোঝা যায়, কিন্তু যেতে পারছি না। আমি প্রতি সপ্তাহে আমার বাবা মাকে নিয়ে একটা সিনেমা দেখতে যাইতে পারতেছি না তো, বা আমি নিজেই যেতে পারছি না, আমার ওয়াইফকে নিয়ে একটা সিনেমা দেখতে যাইতে পারছি না তো। চর্চায় ফিরতে হবে, আবার বললাম। দর্শক হিসেবে যে চর্চাটা, সেটারও দরকার আছে। বাবা, দর্শকের কথা, দর্শকের কি জানি হয়েছে দর্শক কি চায়, কি চায় বলেন তো আসলে দর্শক কি দর্শক চায়? এটা হচ্ছে যে মার্কেটিং যারা করে তাদেরকে যে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা তো বলেন সবসময় যে দর্শক এটা চায়, দর্শক এটা চায় না, বা দর্শক এটা খায়, দর্শক এটা খায় না, সেই অনুযায়ী আমরা হচ্ছে সেটা খাওয়াইতে চাচ্ছি। কিন্তু সেইভাবে কি আসলে ইন্ডাস্ট্রি হবে বা শিল্প চলবে না তো আমার মনে হয়, যে দর্শক এটা খায়। দর্শক রুচির যে একটা বড় ধরনের বিবর্তন হয়েছে, এবং সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, একদম সেটা টের পাই আমরা। সেটা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় যে কি পরিমাণ রুচির অবক্ষয় হয়েছে এই জাতির। এবং একটা জাতি যেমন হয়, সেই দেশের ক্রিমিনাল এবং সেই দেশের শাসক সেরকম হয়। একটা দেশের দর্শক যেরকম হয়, সেই দেশের ইন্ডাস্ট্রি সেরকম হয়। একটা দেশের বাড়ি যেরকম হয়, ওই দেশ বাড়ি দেখলে বোঝা যায় যে দেশের মানুষ কিরকম। সুন্দর বাড়ি আছে কোথাও, আপনি দেখবেন সুন্দর বাড়ি না, আপনি সবই দেখবেন যে খাঁচা 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 খাঁচা, সুন্দর বাড়ি নেই তো। মানে বাড়িটা তো যেটা আমার থাকার জায়গা। 50 বা 100 বছর পরে আসলে আমরা এখনো দু একটা পুরনো বাড়ি দেখলে আটকে যাই, কিন্তু 50 বছর পরে তো এগুলো পুরনো হবে, তখন আসলে কেউ কি আটকাবে এই বাড়িগুলোর সামনে? মোটেও না। এইটা কি যে আমাদের ভক্তির অভাব। আমরা যে রিজিকটা পাই, মানে আমরা যেটা খাই, যেটা করে খাই, সেখানেও আমাদের ভক্তি নেই। আমরা যে জায়গায় থাকি সেখানেও আমাদের ভক্তি নেই। যে কাজটা করি সেটা তো ভক্তি, মানে ভক্তির একটা অনেক বড় অভাব আমাদের আছে। আমাদের শুধু আছে ঘৃণার চর্চা। কারণ আমরা এটা 54 বছর ধরে শিখছি যে একে অপরকে ব্লেম করে। একটা পরিবারে বাবা এবং মা যদি সবসময় একে অপরকে ব্লেম করতে থাকে, তাহলে সন্তানের উপরে সেটা প্রভাব পড়ে, এবং সেও কিন্তু ব্লেম করতে থাকে। আমরা নিজের দোষ না দেখে সে শিখবে অন্যের দোষটাই দেখা শিখবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে আমরা সবসময় এই ব্লেম এবং ঘৃণার চর্চা, হিংসা প্রতিহিংসার চর্চার মধ্যে দিয়ে যাচ্ছি। অথচ কথা ছিল সংস্কৃতির চর্চা, রাইট। কথা ছিল শান্তির চর্চা করা, কথা ছিল শিল্পের চর্চা করা, কথা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটা কবিতার জন্য যুদ্ধ করি, নতুন একটা গানের জন্য যুদ্ধ করি। ওটিটিতে আপনি অন্য মানুষ হয়ে জ্বলে ওঠেন, এটা কি আসলে কি আপনার যে গণ্ডি, আপনার কাজের যে অভিজ্ঞতা, আপনার যে চর্চা, সেটার জন্য উপযুক্ত প্রেক্ষাপটটা কি আসলে ওটিটিতে গেলে আপনি পান? না, সিনেমা তো যে সিনেমাগুলো আমি করছি বা আমি যে কাজটা করছি সেটাতে আসলে ওই সুযোগটা পেলেই করছি। হয় কি, অনেক বিষয় থাকে আমাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে বা আমার কাজ করার ক্ষেত্রে আমার একটু সময় লাগে কাজটা করতে, চরিত্রটা নিয়ে একটু সময় দিতে হয়, ওটা নিয়ে একটু স্টাডি করতে হয়, একটু রিসার্চ করতে হয়, ডিরেক্টরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়, এটা নিয়ে ওনার ভিশনটা বুঝতে, মানে একটা সময় সাপেক্ষ কাজ। আবার এই যে লম্বা সময়ের জন্য আমাকে যে উনি এঙ্গেজ করে রাখবেন, সেটার জন্য আমার দায়িত্ব নিতে হয় ওনাকে। বা একটা ক্যারেক্টার লেখা হলে সেই ক্যারেক্টারটা আমাকে ভাবা হচ্ছে, এবং এই ক্যারেক্টারটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেটা হয়তো বা ওটিটিতে বেশি হচ্ছে, সিনেমাতে হয়তো একটু একটু করে হচ্ছে। টেলিভিশন যেমন একদমই নাই, কারণ টেলিভিশনের সিস্টেম একদম গরমিল অবস্থায় আছে আর কি টেলিভিশনটা। কদ বাঁধা বা একটু সহজ পথে হাঁটার থেকে তার মানে আপনি চ্যালেঞ্জটা নিতে বেশি পছন্দ করেন, সেখানে আপনি নিজেকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগটা বেশি পান। চ্যালেঞ্জ না থাকলে তো জীবনে কি করব। আবার একটু আমরা সংসারের গল্পে ফিরে আসতে চাই, যে অভিনেত্রী হিসেবে, সহ অভিনেত্রী হিসেবে অনেক কাজ করেছেন আশাপুর সাথে, সেখানে আসলে কেমন আপনাদের কেমিস্ট্রিটা? অভিনেত্রী হিসেবে তাকে কেমন দেখেছেন? আমি নাজিয়া হক অর্ষার ভয়াবহ অন্ধভক্ত।
একজন অভিনয়শিল্পী হিসেবে। আপনাদের সাহসিকা কাজ, সাহস, হ্যাঁ, সাহস, হ্যাঁ দুঃখিত, সাহস, সেটার আসলে এখন কি অবস্থায় আছে? সাহস তো চরকিতে রিলিজড হয়ে গেছে, ওটা লোকে দেখেছে, প্রশংসা করেছে। তারপর আমরা জাহান করেছেন, খুবই ডিফারেন্ট গল্প। মানে এখন সামনে আবার আপনাদের দুজনের কি এ ধরনের ডিফারেন্ট কোনো কাজ আমরা পাবো কিনা? এইটা যদি ডিরেক্টররা ভাবে কখনো, ওই যে বললাম চরিত্র লেখা হয় না ভালো আমাদের এখানে, তো এখন আপনাকে আমি একটা চরিত্র যদি ভালো নাই লিখতে পারি তাহলে কিভাবে আপনাকে আমি এক্সপ্লোর করব, তো সেটা। আর ম্যাক্সিমাম রাইটাররা মেল, ফিমেল ক্যারেক্টার লিখতে কিন্তু অসুবিধা হয়ে যায় ওনাদের, এটা রাইটাররাও আশা করি স্বীকার করবেন। মেল পার্সপেক্টিভ থেকে ফিমেল ক্যারেক্টারকে খুব বেশি জাস্টিস করে লেখা যায় না, তো তারপরে অনেকে চেষ্টা করেন। আমরা যেমন জাহানকে লেখার জন্য প্রায় বছর, 1.5 বছর 2 বছরের উপরে আরও বেশি সময় দিয়েছি আর কি, কারণ এটা পুরোটা যেহেতু একটা ফিমেল সেন্ট্রিক স্টোরি। আর আমাদের দেশে দুঃখজনক হলো আমরা শিক্ষাকে অপমান করেছি, শিক্ষককে অপমান করেছি, শিল্পী, সাহিত্য, নারী অপমান করেছি এবং করছি, তো সেটা তো জাতিগতভাবে এটা খুব খারাপ হলো। তো এই জন্য নারীকে নিয়ে একটা ভালো গল্প লেখা, ক্যারেক্টার লেখা, বা আমাদের দুইজনকে একসঙ্গে নিয়ে কাজটা করতে গেলে তো খুব দারুণ চরিত্র লিখতে হবে, খুব দারুণ গল্প হতে হবে। সেটা যদি কখনো ডিরেক্টর প্রোডিউসাররা আশা করি সামনে করেন তাহলে অবশ্যই আমরা তো করতে চাই। নিশ্চয়ই ডিরেক্টররা ভাববেন। আর সেই সংসারে যদি ওনারা ভিউ আর ভাইরালের বাইরে ভাবেন আর কি, তারপরও ভালো কাজগুলো আসলে থেকেই যায়, ভিউ হতেই থাকে। সেটা যে ভিউ হয় না এমনও কিন্তু না, ভালো কাজেরও ভিউ হয়। সংসারে যদি একটু বলি, এই যে আপনাদের মানে কি হয় আসলে, আপনাদের সংসারের গল্প একটু শুনতে চাই, যদি খুব ছোট করে বলেন যে সকাল থেকে রাত অবধি আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, মান অভিমান, ভালোবাসার পর্ব, সবটা মিলে প্রতিটা দিন কেমন যায়? নতুন যায়, প্রতিটা দিন নতুন যায়। নতুন যাওয়ার জন্য কি কোনো বিশেষ কোনো পরিকল্পনা থাকে? আলাদা করে কোনো এফোর্ট দিতে হয় না, কিন্তু তারপরেও আমাদের প্রতিদিনই কেমন জানি একটা নতুন দিন হয়। প্রতিদিন একটা, আমরা এই গাছগুলোর মতো, বুঝলেন, এই গাছগুলোকে এখন তো বৃষ্টি হচ্ছে তাই মানে পানি না দিলেও চলে, কিন্তু যখন বৃষ্টি না হয় তখন একটু পানি দিতে হয়, একটু শুকনো পাতাটা ছেড়ে দিতে হয়, বাড়তি যত্ন নিতে হয়, তাই না? একদম। আমরা এরকম আমরা ওয়াটারিং আর কি, একে অপরকে পানি দিই। একটু খারাপ সময় যায় সেই সময়টা যত্নের মাত্রাটা আরো বেশি হয়। এটাই পার্টনার বা বন্ধুর ক্ষেত্রে আসলে এটা সবচেয়ে জরুরি বোধ হয়। সারা পৃথিবী মুখ যখন সরিয়ে নিবে সেই সময়টা হাত ধরে রাখাটা। সুসময় তো সবাই থাকে, একদম। অসময় যারা থাকে তারা একেবারে আমরা শেষ করব, কিন্তু শেষ করবার আগে আগে আপনার সাথে আমার পরিচয় অনেক বছরের, বলতে গেলে আমরা তখন আমি ছোট, আপনিও অনেক বছর আগের কথা। তো সেই যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েছেন, জাহাঙ্গীরনগরের আলো বাতাসে বড় হয়েছেন, জাহাঙ্গীরনগর বললেই আমাদের সামনে একটা অন্যরকম দরজা খুলে যায়। আপনি নাট্যকলার বিভাগের ছাত্র ছিলেন, নাট্যতত্ত্ব বিভাগের। তো সেই ক্ষেত্রে আসলে সেই আলো হাওয়ায় বেড়ে ওঠা মোস্তাফিজুর নূর ইমরান, তিনি এখন নাগরিক সভ্যতা যান্ত্রিক ঢাকায় থাকেন। আসলে যদি এক কথাই বলতে বলি যে পুরো জীবনের দর্শন, এই যে একটা লম্বা সময় পার হয়ে আসছেন, জীবনটাকে আপনি কেমন দেখছেন? সেই খালি পায়ে, সেই জাহাঙ্গীরনগরের মাটি, বৃষ্টি, সোদা মাটির গন্ধ শুকে বড় হওয়া গ্রাম থেকে এসে সেই ইমরান এখন পুরস্কার পাচ্ছেন, কাজ করছেন। এখন আসলে এই জায়গাটাতে এসে আপনার কাছে পুরো জীবনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রাপ্তি মানুষের ভালোবাসা, এটাই। অপ্রাপ্তি জানি না, হিসেব করি না, তবে ফিরে যেতে চাই সব সময় ওই মাটিতে। শহর মানুষকে জটিল করে ফেলে, শহরকে হয় আমরা অনেক বেশি জটিল করে ফেলছি, শহর আমাদেরকে জটিল করে ফেলছে। ওই সোদা মাটির গন্ধেই আসলে ফিরতে চাই, ওই খালি পায়ে ওই ঘাসেই হাঁটতে চাই, ওই ঘাসে ওই সেন্ট্রাল ফিল্ডে ওখানেই ওই শুয়ে আকাশ দেখতে চাই। জীবনটাকে এইভাবেই সহজ রাখতে চাই সব সময়, এবং অনেক বেশি প্রকৃতির সঙ্গে থাকতে চাই। এইভাবেই জীবনে আমার মনে হয় জীবনের ফিলসফি, জীবনের দর্শন হচ্ছে জীবনকে উদযাপন করা উচিত। সেটা যে সিচুয়েশনই জীবনে আসুক না কেন, উদযাপন করা উচিত। মানুষ মনে করে যে শুধু আনন্দ উদযাপনের বিষয়,
দুঃখটাকে উদযাপন করতে হয়, প্রতিটা ঘাত প্রতিঘাতকে উদযাপন করাটা আসলে জীবনকে জীবন উদযাপন একটাই। সব শেষে বলতে হবে যে জীবন একটাই। আমি জানি না জীবন একটাই কিনা, আমি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট হয়তো বা একটাই। আমি জানি না মরে যাব, মরে যাওয়ার পরে কি হবে, কিন্তু এই যে সুন্দর জীবন, এই যে সুন্দর আকাশ দেখছি, এই যে সুন্দর গাছপালা মানে প্রকৃতি দেখছি, এই যে আপনাকে কত বছর ধরে চিনি, আপনাকে আমি থিয়েটার ফ্লোর থেকে এখন এই ইন্টারভিউর এই সিটে, তাই না? মানে এই তো জীবন। এটাই জীবন। জীবন কোথায় কাকে কখন জীবন নিয়ে থেকে আসে। বড় স্কুল, ইনস্টিটিউশন আর কোথাও নাই। আপনি যদি জীবনকে একবার গভীরভাবে দেখেন, উপলব্ধি করেন, শিক্ষার জ্ঞান তো এক না, জ্ঞানটা ইম্পর্টেন্ট। ইলম শব্দের অর্থ জ্ঞান, আলেম মানে জ্ঞানী। আমরা অনেক অনেক আলেম বলে ফেলি, কিন্তু আমরা বুঝি না যে আসলে জ্ঞান কিনা। জ্ঞানটা ইম্পর্টেন্ট, এবং জ্ঞানটা শুধু পুঁথিগতভাবে না, এটা সব জায়গায়, প্রকৃতিতে। আমার দারুণ একটা সময় কাটলো। আমার মনে হলো যে আমি এসেছিলাম ঈদ আড্ডা করতে, কিন্তু শুধু ঈদ না, পুরো জীবনের অনেকগুলো ছোট ছোট দর্শন নিয়ে আমি এখান থেকে ফিরে যাব। ভীষণ ভালো লাগছে, একটা ভেতরকার একটা শান্তি নিয়ে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে ফিরে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। একটু দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে কোনো কিছু না জেনে, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য কখনো করবেন না। জাতিগতভাবে আমাদের একটা দুর্নাম চারিদিকে হয়েছে, সেই দুর্নামটা যেন না থাকে। আমরা সবাই মিলে আসুন, শিক্ষার চর্চা করি, শিক্ষাগুরুর মর্যাদা করি, শিল্পের চর্চা করি, শিল্পীর সম্মান করি, শিল্পীকে তার গুণ এবং গুণের কদর করি, সাহিত্যের চর্চা করি, সংস্কৃতির চর্চা করি। আপনারা যে যেটা করতে ভালোবাসেন করেন, জীবনটাকে উদযাপন করেন, এবং অন্য একজন যেটা করে উদযাপন করছে তার জীবনটাকে, সেখানে বাধা হয়ে দাঁড়াবেন না। কারণ আপনার মত, আপনার আদর্শ, আরেকজনের মত, আরেকজনের আদর্শ আলাদা। আমরা সবাই আলাদা। সুতরাং এই আলাদা আলাদাভাবেই যেন আমরা সবাই একে অপরকে সম্মানের চর্চা করে এই জীবনটাকে আরো সুন্দর করতে পারি। আমরা জাতিগতভাবে যেন সভ্য এবং সুন্দর হয়ে উঠতে পারি, এই দেশটাকে একটা শান্তির দেশে রূপান্তরিত করতে পারি। সেটা একতাবদ্ধভাবে না হলে হবে না, একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব না হলে হবে না, একটা সাংস্কৃতিক ঐক্য না হলে হবে না। ধন্যবাদ। সিনেমা দেখুন, সংস্কৃতির চর্চা করুন। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের এই সময়টাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদেরকে শুনবার জন্য। আমাদের পাশে থাকুন, সময়ের সাথে থাকুন।